আমি তো অল টাইম বলি স্যার আপনি প্রচন্ডই খাটেন। এরকম কেউ খাটে না। আমি শুনতেই পাই না। কোনো স্যার বোধহয় এত খাটছে না, আপনি যে হারে খাটছেন। হুম, দেখো, পঞ্চমী ভয়েন। হুম, সূত্র কি? হুম, পঞ্চমী বিভক্তিযুক্ত পদ যদি হয় শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয় তাকে বলে পঞ্চমী তৎপুরুষ সমাস। পঞ্চমী বিভক্তিযুক্ত পদ, পঞ্চমী বিভক্তিযুক্ত পদ যদি হয় শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয় তখন তাকে বলে পঞ্চমী তৎপুরুষ সমাস। উদাহরণ কি? ধরো বললাম ব্যাঘ্রাত ভয়ম। ব্যাঘ্রাত ভয়ম কি হবে? ব্যাঘ্র ভয়ম। ব্যাঘ্রাদ ভয়ম, দেখো এখানে এখানে ব্যাঘ্র পদটা পঞ্চমীয়ন্ত পদ। এখানে ব্যাঘ্র পদটা পঞ্চমীয়ন্ত পদ এবং সেই পঞ্চমী বিভক্তিযুক্ত পদ, পঞ্চমী বিভক্তিযুক্ত পদ যদি যদি ভয়বাচক শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়। কি বললাম না, পঞ্চমী বিভক্তিযুক্ত পদ যদি ভয় শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয় তাহলে কি হবে? তাহলে সেটা পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। উদাহরণ ব্যাঘ্রাত ভয়ম, এটা হবে ব্যাঘ্র ভয়ম। ব্যাঘ্রাত ভয়ম, ব্যাঘ্র ভয়ম। ঠিক আছে, এইরকম একটা দেখালো যে ব্যাঘ্র ভয়ম। তাহলে এখানে প্রশ্ন হয় যে কেবলমাত্র কি ভয়বাচক শব্দের সঙ্গে হবে? ভয়বাচক শব্দের সঙ্গে অন্য কোনো শব্দের সঙ্গে হবে না? মানে ভয় শব্দটাই থাকতে হবে, অন্য কোনো শব্দ থাকলে হবে না? তখন ধরো বললাম, ধরো বলা হলো যে ব্যাঘ্রাত ভীতিহি। এই ভীতি মানেও তো ভয়, তাই না? ভীতি মানেও ভয়। তাহলে এখানে কি গতি হবে? তাহলে এখানে কি সমাস হবে? ভীতি হবে। হ্যাঁ, কি বলছো? ব্যাঘ্র ভীতি হবে। হ্যাঁ, কিন্তু এখানে বলেছে কেবলমাত্র ভয়। ব্যাঘ্রাত পঞ্চমী ভয়েন, এখানে কিন্তু বলেনি যে পঞ্চমী ভীতিয়া। ভীতি মানেও তো ভয়। হ্যাঁ, বলছো? ভীতি মানেও তো ভয়। হ্যাঁ, ভীতি মানে ভয়, কিন্তু এখানে কেবলমাত্র ভয় শব্দের সঙ্গেই হবে, অন্য কোনো শব্দের সঙ্গে হবে না। ভীতি মানে ভয়, ঠিক আছে, কিন্তু এখানে অন্য কোনো শব্দের সঙ্গে হবে না, কেবলমাত্র ভয় শব্দের সঙ্গেই হবে। ঠিক আছে, এই সূত্র দিয়ে অন্তত। সেই জন্য একটা বার্তিক আসছে পরবর্তীকালে। হুম,
ভয়ভীতি, ভয়ভীত, ভীতি, ভী, ভী রীতি বাচ্যম। ভয়ভীত, ভীতি, ভিভীরিতি বাচ্যম। ভয়ভীত, বলছে ভয়ভীত, ভীতি, ভিভীরিতি বাচ্যম। এখানে শব্দ আছে দেখো, বার্তিকার্থ ভয়, ভীত, ভীতি, ভী। এই শব্দগুলিও যদি পঞ্চম্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে এই শব্দগুলিও যদি পঞ্চম্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়, তাহলে সেখানে পুরুষ সমাস হবে, সেখানে পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, মানে কি বললাম, এই শব্দগুলিও যদি পঞ্চম্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয়। দেখো, ভয় শব্দ তো আগেই আমরা পেয়ে গেছি। ভীতি মানেও ভয়, ভীত মানেও ভয়, ভী মানেও ভয়। ঠিক আছে, তাহলে ব্যাঘ্রাত, ব্যাঘ্রাত ভীতিহি, ব্যাঘ্র ভীতিহি। ব্যাঘ্রাত ভীতঃ কি হবে? ব্যাঘ্র ভীতঃ। ব্যাঘ্রাত ভীহি, ব্যাঘ্র ভীহি। এই হচ্ছে বার্তিকের তাৎপর্য। দেখো, কোথাও কোথাও অসুবিধা আছে বুঝতে? কোথাও বুঝতে অসুবিধা আছে? না। হুম, দেখো, একটা সূত্র আছে, অপেতা পোঢ মুক্ত পতিত পত্রস্থ পত্রস্থৈ রল্পসঃ। অপেতা পোঢ মুক্ত পতিতা পত্রস্থৈ রল্পসঃ। অপেতা পোঢ, হুম, তাহলে কি বলা হলো? অপেতা পোঢ মুক্ত পতিত, মুক্ত পতিত আপত্রস্তৈরল্পসঃ। আপত্রস্তৈরল্পসঃ। পঞ্চম্যন্ত পদের সঙ্গে যদি উল্লিখিত এই অপেত, অপোঢ, মুক্ত, পতিত, আপত্রস্ত পদগুলির সমাস হয়, তাকে পঞ্চমী তৎপুরুষ
সমাস বলে। ঠিক আছে, কি বললাম? অপেতাপোঢ় মুক্ত পতিত, অপেতাপোঢ় মুক্ত পতিত আপত্রস্তৈরল্পশঃ, অপেতাপোঢ় মুক্ত পতিত আপত্রস্তৈরল্পশঃ। পঞ্চম্যন্ত পদের সঙ্গে এই পদগুলির যদি সমাস হয় তখন কিন্তু সেটা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে, যেমন উদাহরণ, সুখাত অপেতঃ, সুখাপেতঃ, সুখাত অপেতঃ সুখাপেতঃ। কল্পনায়াः অপোঢ়ः, কল্পনাপোঢ়ः। আর কি আছে? মুক্তঃ, চক্রাৎ মুক্তঃ, চক্রমুক্তঃ। স্বর্গপতিতঃ, তরঙ্গাৎ অপত্রস্ত, তরঙ্গাৎ অপত্রস্ত, তরঙ্গাপত্রস্ত। এইটা হচ্ছে সূত্রের অর্থ এবং উদাহরণ। তাহলে কি হলো? সূত্রে উল্লিখিত যে পদ, সেই পদগুলি যদি পঞ্চম্যন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয় তাহলে ওই সমাসকে বলা হবে পঞ্চমী তৎপুরুষ সমাস। ঠিক আছে। এখানে প্রক্রিয়াটা তোমাদের জানা আছে? আমি অব্যয়ভাব সমাসে দেখিয়েছিলাম প্রক্রিয়াটা কি করে হয়, জানা আছে? যে এই যে তরঙ্গাৎ অপত্রস্ত, এখান থেকে কি করে হচ্ছে তরঙ্গাপত্রস্ত, কি করে হচ্ছে? বা চক্রাৎ মুক্তঃ চক্রমুক্তঃ কি করে হচ্ছে জানা আছে? আমি দেখিয়েছিলাম, হয়তো মনে পড়ে যাবে দেখালে। বলছি, তার কারণ আছে। ঠিক আছে, ধরো চক্রাৎ মুক্তঃ, এখানে সমাস সংজ্ঞা হলো কোন সূত্র দিয়ে? না, অপেতাপোঢ় এই সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হয়েছে। এটা কিরকম বিগ্রহ? এটা লৌকিক না অলৌকিক বিগ্রহ? এটা এটা লৌকিক কিরকম বিগ্রহ। লৌকিক, লৌকিক বিগ্রহ। ঠিক আছে, এখানে সমাস সংজ্ঞা হলো এখানে সমাস সংজ্ঞা হলো এই কল্পনা অপেতাপোঢ় মুক্ত পতিতা পত্রস্তৈরল্পশঃ সূত্র সমাস সংজ্ঞা হলো। এবং সমাস সংজ্ঞা হওয়ার জন্য আরেকটা কি সংজ্ঞা হবে? সমাস সংজ্ঞা হওয়ার জন্য আরো কি সংজ্ঞা হবে?
কৃত তদ্ধিত সমাস আশ্র দিয়ে কি হবে? প্রাতিপদিক সংজ্ঞা হবে। প্রাতিপদিক সংজ্ঞা ভুলে গেছো? তাহলে প্রথমে সমাস সংজ্ঞা হলো অপেতাপোঢ় মুক্ত মুক্ত অপেতাপোঢ় মুক্ত পতিত অপত্রস্তৈরল্পসহ সূত্র দিয়ে সমাস সংজ্ঞা হলো। সমাস সংজ্ঞা হওয়ার পরে কৃত তদ্ধিত সমাসাশ্চ সূত্র দিয়ে প্রাতিপদিক সংজ্ঞা হলো। এবং যখন প্রাতিপদিক সংজ্ঞা হলো, একে আমি অলৌকিক বিগ্রহ বাক্যে ফেলে দিচ্ছি, ঠিক আছে? তাহলে চক্র অসি আর মুক্ত সু, এখানে সুপ ধাতু প্রাতিপদিকয়োঃ, এখানে কি হবে? এটা লোপ হয়ে যাবে। চক্র আর এদিকে মুক্ত, আর মুক্ত। এখানে আবার সে ইয়ে হবে একদেশ বিক্রি তস্য অনন্যত্বাৎ করে আবার প্রাতিপদিক সংজ্ঞা হবে, দিয়ে আবার সুও যস করে সু আসবে, দিয়ে চক্র মুক্ত সু রুত্বে বিসর্গে চক্রমুক্ত। মানে আমার আমার বোঝানোর তাৎপর্য হচ্ছে এই যে অসি এবং এই যে সুটা লোপ হয়, তাই তো? তবেই চক্রাত মুক্ত এই স্থল থেকে, চক্রাত মুক্ত এই স্থল থেকে চক্রমুক্ত এইরকম আসে। কেন আসে? মাঝে এই অসি এবং সুয়ের লোপ হয়ে যায়। এটা বোঝালাম, তার কারণ হচ্ছে, হ্যাঁ বলো রচনা। ওখানে রুদ্রে বিসর্গে কেন হলো স্যার? ওখানে সেই নাব্যই ভাব এরকম একটা সূত্র ছিল যেখানে সু থেকে অম হবে, আর অমটা অমিপূর্ব ছিল একটা সূত্র। হ্যাঁ। হনুমান, ওটা তো অব্যয়ী ভাবে হবে। আমরা এখন কোন সমাস ও পড়ছি? আচ্ছা আচ্ছা। তৎপুরুষ। রুদ্রে বিসর্গটা স্যার একটু বলবেন? এটা নতুন একটা সূত্র পেলাম। এটা নতুন সূত্র নয়, ওটাকে আমি সংক্ষেপে পড়ে দিলাম। একটা সূত্র আছে সসজুষ রুহু পদান্তে, না দাঁড়াও, এখানে ক্রিয়া হবে, কাজ হবে। প্রথমে উপদেশে জনুনাসিক ইত তস্য লোপঃ, কি হবে এখানে? ওই যে সুয়ের উকারের ইত সংজ্ঞা হবে আর তস্য লোপদে লোপ হয়ে যাবে, চক্রমুক্ত স থাকবে। উপদেশে অজনুনাসিক ইত সূত্র দিয়ে সুয়ের যে উকার ওর ইত সংজ্ঞা হবে, তস্য লোপদে লোপ হয়ে যাবে। পরবর্তী সূত্র সসজুষ রুহু পদান্তে বিদ্যমান সকারের স্থানে রু আদেশ হবে, চক্রমুক্ত রু আবার উপদেশে জনুনাসিক ইত তস্য লোপঃ, মানে এই রুয়ের আবার লোপ হয়ে যাবে, এটা চক্রমুক্ত র হসন্ত থাকবে। এখানে বিরাম বসানম সূত্র দিয়ে রয়ের অবসান সংজ্ঞা হবে এবং খর বসানয়র বিসর্জনীয় দিয়ে ওই রটা বিসর্গ হয়ে যাবে, দিয়ে চক্রমুক্ত হলো। ওটা কি সংক্ষেপে বললাম? রুত্ত মানে এই যে স থেকে রু হলো, এটাকে বলা হলো রুত্ত, আর রু থেকে যে বিসর্গ হলো এটাকে বলা হয় বিসর্গ। তাই সংক্ষেপে বলা হলো রুত্তে বিসর্গে। অর্চনা বোঝা গেছে? হ্যাঁ স্যার। এই জন্যই সংক্ষেপে বলা হলো রুত্ত বিসর্গ। পরবর্তী সূত্র আছে স্তোকান্তিক দুরার্থ কৃচ্ছ্রানিক তেন। স্তোকান্তিক দুরার্থ কৃচ্ছ্রানিক, স্তোকান্তিক দুরার্থ কৃচ্ছ্রানিক তেন।
সূত্রার্থ কি? সামান্য আলোচনা করি। স্তোক মানে হচ্ছে অল্প। স্তোক শব্দের অর্থ হচ্ছে অল্প, ঠিক আছে। অন্তিক শব্দের অর্থ হচ্ছে কাছে। অন্তিক, তাহলে স্তোক মানে অল্প, অন্তিক মানে কাছে। দূর মানে হচ্ছে দূরে, এটা বোঝাই যাচ্ছে দূর। দেখো অর্থ বলেছে, দেখো স্তোক অন্তিক দূরার্থ এবং কৃচ্ছ্রাণী কৃচ্ছ্র মানে কষ্টে, কৃচ্ছ্র মানে কষ্টে, ঠিক আছে, কষ্ট অ্যাকচুয়ালি। সূত্রার্থ হচ্ছে এতদর্থক পঞ্চম্যন্ত শব্দ যদি। এতদর্থক মানে কি? মানে এই যে অল্পার্থক শব্দ এবং সেটা পঞ্চম্যন্ত হবে। অল্পার্থক শব্দ সেটা পঞ্চম্যন্ত হবে। অন্তিক মানে অন্তিক শব্দও হতে পারে, অথবা অন্তিকার্থ মানে অন্তিক অর্থ অন্যান্য যে শব্দ। ধরো অল্প এই যে অর্থ, এটা কোন শব্দের অর্থ? অল্প কোন শব্দের অর্থ? অল্প অর্থ কোন শব্দের? স্তোক শব্দের। কাছে অর্থ কোন শব্দের? অন্তিকের। তার মানে অল্পার্থক শব্দ হচ্ছে স্তোক। অল্পার্থক শব্দ স্তোক। আমার বক্তব্য কেবলমাত্র অল্পার্থক স্তোক শব্দ নয়, স্তোক শব্দ ভিন্ন যদি অন্য কোনো শব্দও হয় সেটাও কিন্তু এখানে কার্যকর হবে। এই স্তোক শব্দকে পঞ্চম্যন্ত হতে হবে। স্তোক শব্দ মানে অল্পার্থক শব্দ যেগুলো হবে তাদেরকে পঞ্চম্যন্ত হতে হবে। কাছে অর্থ যাদের, এমন শব্দকে পঞ্চম্যন্ত হতে হবে। দূরার্থক শব্দকে পঞ্চম্যন্ত হতে হবে এবং কৃচ্ছ্র শব্দকে পঞ্চম্যন্ত হতে হবে। এবং এইগুলো পঞ্চম্যন্ত হবে এবং যার সঙ্গে সমাসবদ্ধ হবে সেটা হবে ত প্রত্যয়ান্ত। মানে অল্পার্থক, নিকটার্থক, দূরার্থক এবং কৃচ্ছ্র শব্দগুলি যখন পঞ্চম্যন্ত হয়ে ত প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে সমাসবদ্ধ হবে তখন তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলবে। এতদর্থক পঞ্চম্যন্ত শব্দ যদি ত প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয় তাকে পঞ্চমী তৎপুরুষ সমাস বলে। এখানে মনে রাখতে হবে যে এই শব্দগুলির ক্ষেত্রে অলৌকিক বিগ্রহ বাক্যে সুপের লোপ হয় না, তাই একে অলুক সমাস বলে। যখন তুমি অলৌকিক বিগ্রহ করবে তখন এই সুপের লোপ হবে না। ধরো বলা হলো স্তোকাত মুক্তঃ। এখানে স্তোকাত দেখো পঞ্চম্যন্ত পদ, মুক্ত এটা ত প্রত্যয়ান্ত পদ। মুচ ধাতু তার সঙ্গে ত করলে মুক্ত হয়, মুচ ধাতুর সঙ্গে ত করলে হয় মুক্ত। তাহলে স্তোকাত মুক্ত। যদি বলা হয় অন্য কোনো ধরো শব্দ বললাম অল্পাদ মুক্ত, দেখো দুটোই একই অর্থ,
অল্পার্থক, অল্পটাও কিন্তু অল্পার্থক, স্তোকটাও কিন্তু অল্পার্থক। তাহলে এখানে স্তোকার্থক অল্পার্থক পেয়েছি। আর কি বলেছে, যদি ত প্রত্যয়ান্ত শব্দের সঙ্গে সমাসবদ্ধ হয়, হ্যাঁ এটা ত প্রত্যয়ান্ত শব্দ, মুক্ত ত প্রত্যয়ান্ত শব্দ, তাহলে পঞ্চমী তৎপুরুষ সমাস হবে। ঠিক আছে, এখানে মনে রাখতে হবে যে এই শব্দগুলির ক্ষেত্রে অলৌকিক বিগ্রহ বাক্যে সুপের লোপ হয় না। অলৌকিক বিগ্রহ বাক্যে সুপের লোপ হবে না মানে কি, এই যে স্তোকাত অল্পাত এইরকমই থেকে যাবে, স্তোকাত অল্পাত এইরকমই থেকে যাবে। তাহলে কি হবে, অল্পাত মুক্ত হ, আর ওটা হবে স্তোকান মুক্ত হ। কি বললাম বোঝা গেল? কোনো ডাউট আছে? অন্তিকাত আগত হ, নিকটাত আগত হ, নিকটাগত হ। না, এখানে নিকটা কেন হবে, নিকটাদাগত হ এরকম হবে, কেন লোপ হবে না, অন্তিকাদাগত হ লোপ হবে না এখানে। ওই অলৌকিক বিগ্রহ বাক্য লোপ হবে না, সুপের লোপ হবে না। অভ্যাসাত আগত হ, অভ্যাসাদাগত হ। এখানে অভ্যাস বানানটা তালবস্য মানে কাছে, অভ্যাস মানে কাছে, মাথায় রাখবে। দূরাত আগত হ, দূরার্থক শব্দ, তাই দূরাদাগত হ। বিপ্রকৃষ্টাৎ আগত হ, বিপ্রকৃষ্টাদাগত হ। দেখো সবগুলো কিন্তু এখানে কি হচ্ছে, একটাও কিন্তু লোপ হয়নি, কিন্তু অলৌকিক বিগ্রহ বাক্যে কারো লোপ হয়নি, এটা সুপের লোপ হয়নি। ঠিক আছে, কৃচ্ছ্রাদাগত হ, এই হচ্ছে সূত্রের অর্থ। এইগুলোকে বলা হয় অলোক সমাস। এই উদাহরণগুলো মাথায় রাখবে, যদি এরকম দিয়ে বলে এটাকে বিশেষ বৈশিষ্ট্য কি, অলোক সমাস বলতে হবে। ঠিক আছে, অলোক সমাস। তাহলে পঞ্চমী তৎপুরুষ কিন্তু হয়ে গেল। ঠিক আছে, পঞ্চমী তৎপুরুষ এখানে শেষ। এবার ষষ্ঠী তৎপুরুষ। সূত্রার্থ কি, ষষ্ঠ্যন্ত পদ যদি অন্য সুবন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয় তাকে বলে ষষ্ঠ্যন্ত পদ যদি অন্য সুবন্ত পদের সঙ্গে সমাসবদ্ধ হয় তাকে বলে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এটা খুব ইজি, তোমরা জানো। রাজ্ঞঃ পুরুষঃ কি হবে, রাজপুরুষ।
রাজপুরুষः। ধরো বলা হলো দেবদত্তস্য হস্তৌ, কি হবে? কি হবে? কি সমস্যা? অর্চনা, কি হবে এটা? দেবদত্তস্য হস্তৌ কি হবে? দেবদত্ত হস্ত, মানে দন্তেশ্ব আর হটা সন্ধি হয়ে যাবে। দন্তস্ব আর হটা সন্ধেয় মানে? মানে দেবদত্ত হস্ত। আমি লিখছি, বলো কোনটা। দেবদত্ত হস্তৌ এটা, নাকি দেবদত্ত হস্তৌ, কোনটা? মানে এইটা সেকেন্ডটা, মানে প্রথমটা নয়, সেকেন্ডটা, দেবদত্ত হস্ত। কেন প্রথমটা হবে না কেন? ওখানে রাগ্যতে বিসর্গটা উঠলো, তাহলে এখানেও তো ষষ্ঠীটার হবে আর কি। না মানে এর কারণ কি? এর কারণ কি আমি জানি না। মানে একটুনো মাথা প্রয়োগ করে না এডি। এর কারণ কি এডি? এর কারণ সমাস হচ্ছে, তো সমাস হলে তো এটা উঠে যাবে। মানে কেন? এডি আছে না নেই? এক বচনান্ত হয়, তাই তো? মাথা মোটা। এখুনি বললাম। হ্যাঁ, দেবদত্তস্য হস্তৌ, এখানে ষষ্ঠী ইতি সূত্রেণ সমাস সংজ্ঞায়াম। সামনে বসে থাকলে মানে ছড়ি দিয়ে মেরে মেরে শেখানো হয়। দেবদত্ত অস, ওখানে সমাস সংজ্ঞা হলো আবার কৃত্তোদ্ধিত সমাসাস্য দিয়ে ইতি প্রাতিপদিক যোগ সংজ্ঞায়াম। হবে। দেবদত্ত অস হস্ত ঔ, এখানে সুপো ধাতু প্রাতিপদী কয়োহ দেবদত্ত হস্ত। হস্ত। তাহলে এইটুকু বলতে পারলে না যে এটা অলৌকিক বিগ্রহ অবস্থায় গিয়ে ও সুপের লোপ হয়ে যাবে? হ্যাঁ, এটা তো অলৌকিক বুঝতে পারলাম। আমি এখন বোধহয় অন্য আরো কিছু হচ্ছে বোধহয়। আবার কি আছে এটা? এগুলো তো প্রত্যেকটা জায়গাতেই কাজ হচ্ছে। হ্যাঁ, ওটাই তো কারণ। তোমাকে যদি প্রশ্ন করা হয় এখানে দেবদত্ত স্বীয় হস্ত, এটা কেন হবে না, তোমাকে বলতে হবে স্যার এটা অলৌকিক বিগ্রহ বাক্য অবস্থায় বা অলৌকিক বিগ্রহে সুপের লোপ হয়ে যায়। এখানেও সেটা হয়ে যাবে। এখানে আহ স্বীয় ষষ্ঠী বিভক্তি থাকবে না। বোঝা গেছে কি বললাম? হ্যাঁ স্যার। হুম। এখানে ষষ্ঠীতে একটাই সূত্র, ঠিক আছে? ষষ্ঠীতে একটাই সূত্র। ঠিক আছে, এতাবৎ পর্যন্তমেব।